স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি আলী আসলাম এবং সাথে আছি আমি মাহমুদা মৌমিতা। জানিয়ে দিচ্ছি বার্তা পক্ষের সর্বশেষ। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পৌরসভার ভোট শান্তিপূর্ণ, প্রাথমিক ফলে নৌকার প্রাধান্য। সেভেন স্টার গ্রুপ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৬, টাকা না দিলে হত্যার হুমকি। এবং ভারত, কানাডা, সিঙ্গাপুরে পিকে হালদারের অর্থ পাচার জড়িত ৮৩, হাইকোর্টে প্রতিবেদন। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি পুরো খবর। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দ্বিতীয় ধাপে ৬০ পৌরসভায় সুষ্ঠুভাবেই ভোট সম্পন্ন হয়েছে। তবে অনিয়মের অভিযোগ এনে রাজশাহীর ভবানীগঞ্জ, বাগেরহাটের মোংলা, কিশোরগঞ্জের কুলিয়ারচর, পাবনার ঈশ্বরদী এবং মেহেরপুরের গাংনীতে ভোট বর্জন করেন বিএনপির মেয়র প্রার্থীরা। তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকেই ভোট কেন্দ্রে আসতে থাকেন ভোটাররা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন তারা। ইভিএমে ভোট এবং নির্বাচনের পরিবেশ নিয়েও সন্তোষ প্রকাশ করেন অনেকেই। এই ধাপে ৭টি পৌরসভার ২৯টিতে ভোট গ্রহণ হয় ইভিএমে। দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে মেয়র প্রার্থী ২১০ জন, কাউন্সিলর ২,২৩২ জন, সংরক্ষিত কাউন্সিলর পদের প্রার্থী ৭২৪ জন। আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন ৪ জন। গাইবান্ধা পৌরসভার এক কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর একটি গাড়িতে আগুন, ৩ গাড়ি ভাঙচুর করা হয়েছে। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল, যে ঘটনাটি আমরা পড়ছিলাম এবং যেটি শুনলাম, বিষয়টি সহিংসতা কিভাবে চালানো হলো, কি হয়েছিল আসলে একটু বিস্তারিত জানাবেন আমাদের। হ্যাঁ, গাইবান্ধা এবং সুন্দরগঞ্জ দুটি পৌরসভায় কিন্তু আজ নির্বাচন হচ্ছিল। সকাল ৮টা থেকে দুটি পৌরসভাতেই অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে আমাদের যে ভোটাররা তারা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এবং বিকাল ৪টায় যখন ভোট গ্রহণ শেষ হয়, এরপরে গণনা শুরু হওয়ার পরে যখন একটি আমাদের গাইবান্ধার কুঠিপাড়ার একটি কেন্দ্রে গণনা শেষ হওয়ার পরে তাদের এজেন্টদের কাছে তাদের যে ফলাফল পায় সেটা তুলে দেওয়া হয়। কিন্তু সেই কেন্দ্রে মেয়র প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল সারোয়ার সাহিব, তিনি এবং তার সমর্থকেরা সেখানে একটি গুজব রটিয়ে দেন যে এখানে কেন্দ্রের যে ফলাফল সেটি ঘোষণা না করে জেলা নির্বাচন অফিসে বা ডিসি অফিসে ফলাফল নিয়ে যাওয়া হচ্ছে, ফলাফল কারচুপি করা হবে, এরকম বিভিন্ন গুজব ছড়িয়ে দেওয়ার ফলে এলাকাবাসী এবং তার সমর্থকেরা উত্তেজিত হয়ে ওঠে এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে গাড়িগুলো ছিল তারা ৩টি গাড়ি ভাঙচুর করে, র্যাব, পুলিশের এবং একটি গাড়িতে অগ্নিসংযোগ করে এবং ওই এলাকায় কিন্তু ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষ সেখানে জড়ো হয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপরে এরও পাতারে ইট পাটকেল ছুটতে থাকে এবং আমরা কিন্তু জেনেছি ২ পুলিশ সদস্য এখানে সামান্য আহত হয়েছেন। এখনো কিন্তু ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখবার জন্য সেখানে এখন অবস্থান করছেন। আর কারা এতে জড়িত, পুলিশ কিছু বলছে কিনা বিষয়ে? হ্যাঁ, এটি স্পষ্টই পুলিশ সুপার মোহাম্মদ তহিদুল ইসলাম আমাদেরকে স্পষ্টই করেছেন যে গাইবান্ধায় যে মেয়র প্রার্থী ছিলেন, স্বতন্ত্র প্রার্থী মেয়র প্রার্থী আনোয়ারুল সারোয়ার সাহিব, ইঞ্জিন মার্কায় তিনি এবং তার সমর্থকেরা এই ঘটনাটি ঘটিয়েছেন বলে আমাদের গাইবান্ধা পুলিশ সুপার আমাদেরকে নিশ্চিত করেছেন। আর ইতিমধ্যে কিন্তু সবকটি কেন্দ্রের ফলাফল জেলা নির্বাচন অফিসে এসেছে। এখানে প্রার্থীরা উপস্থিত হয়েছেন, কাউন্সিলর প্রার্থীরা, সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা। আমরা দুটি পৌরসভার নির্বাচনের ফলাফলই জানাতে পারবো। তবে এই ঘটনাটাকে কেন্দ্র করে কিন্তু গাইবান্ধার মানুষ অত্যন্ত উদ্বেগের মতো রয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে। ভোটের ফল কখন নাগাদ পাওয়া যাবে? এখন পর্যন্ত কারা এগিয়ে আছে? এখন পর্যন্ত আমরা গাইবান্ধার পৌরসভা যেটি জানতে পেরেছি সেখানে স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ মার্কা, তার কথা শুনেছি আমরা যে তিনি এগিয়ে রয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী ছিলেন এই ইঞ্জিন মার্কার আনোয়ারুল সারোয়ার সাহিব এবং তৃতীয় হিসাবে আমরা যতটুকু জানতে পেরেছি যে নৌকা প্রতীকের আওয়ামী লীগ প্রার্থী তিনি ছিলেন। তবে এখনো নির্বাচন কমিশন থেকে কিন্তু চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়নি। এখানে এখনো ভোট গণনা চলছে। আরিফুল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। যাচ্ছি পরের খবরটিতে। ফেনীর দাগনভূঞা পৌরসভা নির্বাচনে গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ককটেল বিস্ফোরণে ৩ জন আহত হয়েছেন।
আহতরা হলেন এক আনসার সদস্য এবং স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থীর 2 সমর্থক। এছাড়া কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। কাউন্সিলর প্রার্থীরা সরকার দলীয় সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে মারধর করে আটক রাখার অভিযোগ করেন। কিশোরগঞ্জে আওয়ামী লীগ এবং বিএনপি মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আওয়ামী লীগ সমর্থক 3 জন আহত হয়। ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগ এবং স্বতন্ত্র মেয়র প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছেন একজন। অনিয়মের অভিযোগে গাজীপুরের শ্রীপুর পৌর নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী শাহ আলমকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বগুড়ার শেরপুরে জাল ভোট দেওয়ার সময় একজনকে 7 দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গণিপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এখানে কে বা কারা কোনো দুষ্কৃতিকারীরা দুটো চকলেট ফুটিয়েছে। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছি। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। পৌর নির্বাচনেও জাতীয় নির্বাচনের মতো অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সরকার নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। শনিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপকমিটির বৈঠকে এসব কথা বলেন মোশাররফ। ইভিএমে ভোট গ্রহণের সমালোচনা করেন তিনি। এ সময় বিএনপি নেতারা দাবি করেন ক্ষমতায় টিকে থাকতে একদলীয় শাসন কায়েম করছে আওয়ামী লীগ। গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান নেতারা। এই যে আওয়ামী লীগ এই ভোট ডাকাতির মাধ্যমে, ভোট চোরের মাধ্যমে, কারচুপির মাধ্যমে ভোটের প্রতি মানুষের যে আস্থা তাকে সম্পূর্ণ নষ্ট করে দিচ্ছে, এটা জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত একটি খারাপ বিষয়। দেশের রাজনৈতিক দুর্বৃত্তায়ন চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ। মানুষের অধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তরুণ সমাজকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। শনিবার ধানমন্ডিতে এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন হাফিজ উদ্দিন আহমদ। অনুষ্ঠানে বিএনপি এবং এর শরিক দলের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচকরা বলেছেন, স্বাধীনতার এত বছর পরও মুক্তিযুদ্ধের লক্ষ্য পূরণ হয়নি। বর্তমান সরকারকে অগণতান্ত্রিক উল্লেখ করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছেন নেতারা। রাজনৈতিক দুর্বৃত্তায়নের অবসান চাই, দুঃশাসনের অবসান চাই, গণতন্ত্র আবার পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। আমরা ভোটাধিকার চাই, মানবিক অধিকার চাই, সাম্য চাই, মানবিক মর্যাদা চাই, ন্যায় বিচার চাই। আমরা সবাই মিলে এটা কেউ আমাদেরকে দিবে না, উত্তর দিক থেকেও দেবে না, দক্ষিণ দিক থেকেও দেবে না, কোনো দিক থেকে দেবে না। এটা একমাত্র আমরা রাজপথে নেমে আদায় করতে হবে। শুরুতে অপরিচিত নম্বর থেকে ফোন, টার্গেট ব্যবসায়ী আর উচ্চবিত্তরা। শীর্ষ সন্ত্রাসী 7 স্টার গ্রুপ সদস্য পরিচয়ে চাওয়া হতো চাঁদা, টাকা না দিলে দেয়া হতো হত্যার হুমকি। প্রতারণার মাধ্যমে চাঁদাবাজির অভিযোগে 6 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, মিজানুর রহমান সাহেব ভালো আছেন ভাই? জি ভাই, হ্যাঁ আপনাকে চিনতে পারলাম না ভাই। আপনি আমাকে চিনতে পারবেন না, আপনি আমার নামটা শুনছেন। আমি জিশান কথা বলছিলাম, দেখেন তালিকার একজনের শীর্ষ সন্ত্রাসী হিসেবে জিশান। এভাবেই বিভিন্ন ব্যবসায়ী ও উচ্চবিত্তদের হুমকি দেয় শীর্ষ সন্ত্রাসী 7 স্টার গ্রুপের পরিচয়ে প্রতারক চক্র। মূলত কয়েকটি ধাপে এই প্রতারণা করে চক্রটি। ফাঁদে পা দিলেই কয়েক ধাপে আদায় করত চাঁদা। তাদের এমন কর্মকাণ্ডে মামলা করেন কক্সবাজারের এক ব্যবসায়ী। পরে শুক্রবার ঢাকা, বরিশাল, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন স্থান থেকে 6 জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। আমরা দেখেছি তারা কাজটা 3টা পর্যায়ে ভাগ করে। প্রথম পর্যায়ে তাকে আমরা নাম দিয়েছে মাঠ পর্যায়ের কাজ, দ্বিতীয় পর্যায়ে হচ্ছে মূল প্রতারণা, তৃতীয় পর্যায়ে হচ্ছে টাকা উত্তোলন। যে ব্যবসায়ী একটা সংগঠন আছে, তাদের যে বাৎসরিক বিভিন্ন বই বের হয়, বিভিন্ন ওই উপক্রম মানে ডাইরেক্টরি আমরা যেটাকে বলি, সেখান থেকে তারা ওই কাগজগুলো কালেক্ট করে। পুলিশ বলছে চক্রটি নিরীহ অশিক্ষিত লোকের কাছ থেকে সংগ্রহ করত জাতীয় পরিচয়পত্র। এরপর অ্যাকাউন্ট খুলে চাঁদার টাকার জন্য দেয়া হতো হুমকি। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ এই যে তাদের যে এই অপরাধ কাজে ব্যবহৃত মোবাইল সেট আছে, সিম আছে এবং বিভিন্ন ধরনের বই, বিশেষ করে ডিরেক্টরি এবং টেলিফোন গাইড,
এগুলো উদ্ধার করা হয় এবং এই 6 জনের বিরুদ্ধে আমরা পেনাল কোর্টে মামলা নিয়ে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। প্রতারক চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পিকে হালদারের পাচার হওয়া অর্থ ভারত, কানাডা এবং সিঙ্গাপুরে রয়েছে বলে হাইকোর্টে প্রতিবেদন জমা দিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। অর্থ পাচারের সাথে জড়িত 83 জন, তাদের সবার ব্যাংক অ্যাকাউন্ট এরই মধ্যে জব্দ করা হয়েছে বলেও জানানো হয়েছে। সকালে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট হাইকোর্টে এই প্রতিবেদন দেয়া হয়। এতে বলা হয়েছে, ভারত, কানাডা এবং সিঙ্গাপুরে বিপুল পরিমাণ অর্থ পাচার করেন প্রশান্ত কুমার হালদার। প্রায় ৩,৬০০ কোটি টাকা বিদেশে পাচার করে ইন্টারপোলের রেড নোটিশে অন্যতম অর্থ পাচারকারী এই পিকে হালদার। তার অর্থ পাচারের ইস্যু নিয়ে হস্তক্ষেপ করেন দেশের সর্বোচ্চ আদালত। BFIU সহ সংশ্লিষ্টদের কাছে তথ্য চাওয়া হয় পাচারকারীদের। রাষ্ট্রপক্ষ বলছে, এই রিপোর্টের মাধ্যমে পিকে হালদারের অর্থ পাচারের একটি পূর্ণাঙ্গ চিত্র মিলেছে। ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের এই প্রতিবেদনের উপর আগামী 20 জানুয়ারি শুনানি করবে রাষ্ট্রপক্ষ। পিকে হালদারের যে অর্থ আত্মসাৎ এবং বিদেশে টাকা পাচার করেছেন সেই মর্মে 83 জনের নামের একটা তালিকা দিয়েছেন। পিকে হালদারের যে অর্থ আত্মসাতের কথা বিদেশে বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে ভারত, সিঙ্গাপুর এবং কানাডাতে উনি টাকাগুলা পাচার করেছেন, প্রায় 2,476 কোটি টাকা। কারিগরি শিক্ষা বোর্ডের বিভিন্ন পরীক্ষা, উত্তরপত্র মূল্যায়ন, পুনঃনিরীক্ষণের কয়েক কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। সেই সঙ্গে গত 20 বছরের বোর্ডের আয় ব্যয়ের হিসাব নিরীক্ষণ করলে কোটি কোটি টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া যাবে বলেও মত দিয়েছে তারা, যার অংশ হিসেবে সম্প্রতি কারিগরি শিক্ষা বোর্ডের আয় ব্যয়ের হিসাব চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিভিন্ন পরীক্ষা গ্রহণ, নতুন প্রতিষ্ঠানের অনুমোদন, নজরদারি সহ নানা বিষয়ে ওঠে অনিয়মের অভিযোগ। এর পরিপ্রেক্ষিতে 2018 সালে তদন্ত কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। এরপর তদন্তে ব্যাপক অনিয়মের প্রমাণ পায় তদন্ত কমিটি। প্রতিবেদন জমা দেওয়া হয় 2019 সালের শেষে। তদন্ত প্রতিবেদনে বলা হয়, পরীক্ষা থেকে আয় করা 40 থেকে 50 ভাগ টাকা বোর্ডের তহবিলে থাকার কথা, কিন্তু সেই টাকার হিসাব তদন্ত কমিটিকে দেখাতে পারেনি বোর্ড। 2009 থেকে 14 সাল পর্যন্ত বোর্ডের পরীক্ষা বাবদ আয়ের কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। বোর্ডের কতটি ব্যাংক হিসাব আছে সেই তথ্য তদন্ত কমিটিকে দিতে পারেনি তারা। এরকম নানা খাতেই স্বচ্ছতার ব্যাপক ঘাটতির প্রমাণ পাওয়া গেছে। এই প্রতিবেদনের অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয় বোর্ডের কাছে তাদের সব আয় ব্যয়ের হিসাব চাইছে। অনিয়মের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে মন্ত্রণালয়। সেটাই আমরা এখন খতিয়ে দেখছি যে বোর্ডের আয় ব্যয় কী কারণে সঠিকভাবে উপস্থাপন করা হয় নাই, বোর্ডের আয় ব্যয় কী খাতে ব্যবহার করা হয় এবং কী কী কাজে ব্যবহৃত হয়, সেটা আমরা এখন খতিয়ে দেখতে হবে। যদিও বোর্ডের চেয়ারম্যান বলছেন সব হিসাব তাদের কাছে আছে। কারিগরি শিক্ষা বোর্ডে আমাদের আয় ব্যয়ের যে বিধিবিধান আছে, ওই আয় ব্যয়ের বিধিবিধান অনুযায়ী এখানে খরচ করা হয়ে থাকে। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, কাঙ্ক্ষিত সেবা পেতে হলে কারিগরি বোর্ডে স্বচ্ছতা ও গতিশীলতা আনতে হবে। আমাদের কারিগরি শিক্ষা বোর্ডেরও একটা গতিশীলতা বাড়ানো দরকার, যাতে আমাদের ছাত্ররা এখান থেকে ভালো ধরনের সেবা পায়, খুব সহজেই তাদের কাগজপাতিগুলো পেয়ে যায়। মন্ত্রণালয় বলছে, স্বচ্ছতা নিশ্চিত করতে বোর্ডের সব কাজ ডিজিটালাইজড করা হবে। কারিগরি শিক্ষা বোর্ডে যে জায়গাগুলোতে অটোমেশন করা সম্ভব, সেই জায়গাগুলোতে আমরা অটোমেশন সিস্টেম চালু করার জন্য ইতিমধ্যেই আমরা একটা কমিটি গঠন করেছি। সংশ্লিষ্টরা বলছেন, বরাদ্দ বাড়ানো হলেও কারিগরি শিক্ষার মান উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না। এর পেছনে কারণ হিসেবে দেখছেন বোর্ডের ধীর গতিকে। এ সংকট কাটাতে হলে বোর্ডের সকল বিষয়ে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 21 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 13 এবং নারী 8 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 7,883 জনের। 199টি ল্যাবে 24 ঘন্টায় 12,215 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 578 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 4.73%। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 5,27,063 জনে। সুস্থ হয়েছেন আরও 633 জন। এ নিয়ে মোট সুস্থ 4,71,756 জন।
ভারত, রাশিয়া ও চীনের 3টি প্রতিষ্ঠান দেশে করোনার ভ্যাকসিন ট্রায়াল ও উৎপাদন করতে চায় বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। দুপুরে গাজীপুরে এক অনুষ্ঠানে সচিব বলেন, বিষয়টির সম্ভাব্যতা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। তিনি জানান, দেশের করোনার ভ্যাকসিন প্রয়োগের সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ। 42,000 টিকাকর্মী ও অন্যান্য কর্মকর্তাদের প্রশিক্ষণ চলছে। আগামী মাসের শুরুতেই ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে। স্বাস্থ্য সচিব জানান, অক্সফোর্ড ও কোভ্যাক্স মিলিয়ে 5 কোটি মানুষকে টিকা দেওয়ার বিষয়টি চূড়ান্ত। তাদের দেশে যে ট্রায়াল করে তারা যে রেজাল্ট নিয়ে এসছে এগুলো বিশ্বাসযোগ্য এবং সত্য, তখন আমরা সামনের দিকে এগোবো। কারণ এটা কতগুলো পর্যায় আছে, এটা একদিনে হঠাৎ করে আসবো আর অনুমোদন দিব এরকম না। করোনার ভ্যাকসিন নিয়ে কেউ যেন দুর্নীতি করতে না পারে সে বিষয়ে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। চলতি বছরেই 4,90,00,000 মানুষ করোনা ভ্যাকসিনের আওতায় আসবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। 25 জানুয়ারির মধ্যে ভারতের সিরাম থেকে আসবে অক্সফোর্ডের 50 লাখ টিকা। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে টিকাদান কার্যক্রম। ফেব্রুয়ারির শুরুতে করোনার টিকাদান কার্যক্রম বাস্তবায়নে প্রস্তুতি চলছে পুরোদমে। দেশের 547টি ইপিআই কোল্ড স্টোরেজে রাখা হবে ভ্যাকসিন। 42,000 কর্মীকে ইতিমধ্যেই দেয়া হয়েছে প্রশিক্ষণ। দেশজুড়ে প্রস্তুত রাখা হয়েছে 7,344টি টিম। প্রতিটি টিমে কাজ করবেন 6 জন স্বাস্থ্যকর্মী। প্রথম ধাপে টিকা পাবেন 50 লাখ মানুষ, সরকারি ও বেসরকারি স্বাস্থ্যকর্মী, মুক্তিযোদ্ধা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামরিক ও বেসামরিক প্রতিরক্ষা বাহিনী, রাষ্ট্রের অপরিহার্য সংস্থার আমলা ও কর্মচারী, গণমাধ্যম কর্মী, নির্বাচিত জনপ্রতিনিধি, সিটি কর্পোরেশন ও পৌরসভার কর্মচারী, জরুরি সেবা সংস্থার কর্মী, স্থল, নৌ ও বিমানবন্দর কর্মী, প্রবাসী অদক্ষ শ্রমিক, বয়স্ক জনগোষ্ঠী এবং জাতীয় দলের খেলোয়াড়রা টিকা পাবেন অগ্রাধিকার ভিত্তিতে। 18 বছরের কম বয়স ও অন্তঃসত্ত্বা নারীরা আপাতত ভ্যাকসিন পাবেন না। SMS এর মাধ্যমে কোথায় ভ্যাকসিন দিতে যাবেন এবং কখন যাবেন সেটা নির্দিষ্ট করে বলে দেওয়া হবে। এবং দ্বিতীয় ডোজের ক্ষেত্রেও আমরা আগেই জানিয়ে দিব ভ্যাকসিনেশনের ডেট এবং টাইম এবং প্লেস। এবং এভাবে আমরা আশা করছি যে প্রথম বছর অন্তত আমরা 20 থেকে 29% পপুলেশনকে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসতে পারবো। 2 থেকে 8 ডিগ্রি তাপমাত্রা নিশ্চিত করে ভ্যাকসিন পাঠানো হবে কেন্দ্রগুলোতে। বিশেষায়িত হাসপাতাল, সরকারি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, পুলিশ হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল, বক্ষব্যাধি হাসপাতাল, জেলা উপজেলা সদর হাসপাতাল ও ইউনিয়ন পরিষদে দেয়া হবে ভ্যাকসিন। 50 লক্ষ ভ্যাকসিন যদি আসে, সেটি বিতরণ করার সক্ষমতা অনুযায়ী আমরা পরিকল্পনা করেছি, সেই প্রস্তুতি আমাদের আছে। একসঙ্গে যদি এর চাইতে বেশি আসে তাহলে আমাদের সক্ষমতা আরও বাড়াতে হবে, সেটি হয়তো আমরা প্রতিশ্রুতি পাইনি এখন। অক্সফোর্ডের পাশাপাশি অন্য দেশ থেকে ভ্যাকসিন আনতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর উপর জোর দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এটা নিয়ে যাতে কেউ দুর্নীতি না করতে পারে, কালোবাজারি না করতে পারে, নকল ভ্যাকসিন কিংবা এই নিয়ে যাতে কেউ অনৈতিকভাবে প্রফিটের চিন্তা না করতে পারে, সেই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। ভ্যাকসিন নিতে অনলাইন অ্যাপের মাধ্যমে নিবন্ধনের কাজ শুরু হবে 26 জানুয়ারি। অ্যাপস তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী 7 দিনের মধ্যে করোনা টিকার অ্যাপ সুরক্ষা ব্যবহার উপযোগী হবে বলে জানিয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর। টিকাদার কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য নিজস্ব জনবলের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি তৈরি করেছে মন্ত্রণালয়। ডিজিটাল বাংলাদেশের এগিয়ে যাওয়ার 12 বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে এই কথা জানান তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি জানান, এবছরই দেশের সবার জন্য ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে। আর এ সময় আইসিটি খাতে কর্মসংস্থান হবে 20 লাখ তরুণ তরুণীর। আগামী মাসের শুরুতে করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিয়ে এগোচ্ছে স্বাস্থ্য বিভাগ। টিকা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সুরক্ষা নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে। টিকা গ্রহীতাকে এই অ্যাপে নিজেদের তথ্য দিয়ে তালিকাভুক্ত হতে হবে, যেখান থেকে সরকার টিকা গ্রহীতা সম্পর্কে যেমন তথ্য পাবে, তেমনি যারা টিকা নেবেন তারাও পরবর্তী হালনাগাদ সম্পর্কে জানতে পারবেন। 26 জানুয়ারি থেকে নিবন্ধনের কাজ শুরুর লক্ষ্য সরকারের। এ অবস্থায় অ্যাপস তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। 2-1 দিনের মধ্যেই সুরক্ষা অ্যাপটির পরীক্ষামূলক কার্যক্রম শেষ হবে এবং 21 তারিখ থেকে পুরোদমে অ্যাপটি ব্যবহার করা যাবে বলে আশা প্রকাশ করেন আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক। এটা তৈরি হয়ে গেছে অলরেডি। আমরা
2-1 দিনের মধ্যেই এটাকে টেস্টিংয়ের মধ্যে যাব এবং আমরা স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা সহ আমরা এটাকে টেস্টিংয়ের মধ্যে যাব। টেস্টিংয়ের মধ্যে গিয়ে আমরা 21 তারিখের মধ্যেই আমরা এটাকে ফাংশনেবল করে ফেলব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জানান, করোনা টিকার অ্যাপ তৈরিতে কোনো অর্থ খরচ হচ্ছে না। তবে অ্যাপ তৈরির পর করোনা টিকা গ্রহণকারী কোটি কোটি মানুষের তথ্য সার্ভারে সংরক্ষণ করা, এনআইডি ও মোবাইল নাম্বার যাচাই এবং SMS দেয়া সহ বিভিন্ন কাজে অর্থ ব্যয় হবে। সব দায়িত্ব আমাদের একার না। আমরা সফটওয়্যার ডেভেলপ করছি, অ্যাপ্লিকেশন ডেভেলপ করছি, যেটা তৈরি করতে 1 টাকাও খরচ আমরা দাবিও করি নাই, আমাদের লাগবেও না। আমরা নিজেরাই তৈরি করতেছি আমাদের পক্ষ থেকে। সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী আরও জানান, মাত্র 12 বছরে দেশ হয়ে উঠেছে ডিজিটাল বাংলাদেশ। ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার আলোকে তথ্য প্রযুক্তি খাতে মানসম্মত শিক্ষা, কর্মসংস্থান ও অবকাঠামো তৈরি সহ 12টি উদ্যোগের কথাও জানান তিনি। ইন্ডিপেন্ডেন্ট টিভি যে কোনো অপরাধের খবর বিনা দ্বিধায় সকলের কাছে পৌঁছে দিতে দ্বিধাবোধ করে না। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গত এক সপ্তাহে বিশ্ববাজারে মোটা চালের দাম বেড়েছে টন প্রতি $10 থেকে $15। আর এমন সময় চাল আমদানি করছে সরকার। খাদ্য সচিবের দাবি, কৃষকদের স্বার্থ বিবেচনায় নিয়ে সঠিক সময়েই চাল আমদানি করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এখন আমদানি করা চাল যাতে আবার কেউ মজুত করতে না পারে সেজন্য তদারকি করতে হবে সরকারকে। সরকারি মজুত বৃদ্ধি আর বাজার নিয়ন্ত্রণে চাল আমদানি শুরু করেছে সরকার। সরকারি বেসরকারি মিলিয়ে 20 লাখ টন চাল আমদানির প্রক্রিয়াও শুরু হয়েছে। কিন্তু একই সময়ে বেড়েছে আন্তর্জাতিক বাজারে চালের দামও। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য মতে প্রতিদিনই চালের রপ্তানি মূল্য বাড়াচ্ছে প্রধান চাল রপ্তানিকারক দেশ ভারত, থাইল্যান্ড ও পাকিস্তান। এক সপ্তাহ আগে ভারত সেদ্ধ চাল $380 বিক্রি করলেও এখন তা প্রায় $400। আতপ চালের দাম টন প্রতি বেড়ে হয়েছে $398, যা গত আগস্টে ছিল $360 থেকে $365। অর্থনীতিবিদরা বলছেন, আমদানির সিদ্ধান্ত আগে নেওয়া হলে কম দরে চাল আনা যেত। তবে এখন দেশীয় উৎপাদনের উপর জোর দেওয়ার তাগিদ তাদের। পাশাপাশি বাজার নিয়ন্ত্রণে বাড়াতে হবে নজরদারি। সরকার চাল আমদানির যে সিদ্ধান্ত নিয়েছে এটি একটি ভালো পদক্ষেপ। তবে এটি করতে বিলম্ব হয়েছে কিনা এটি একটি আপেক্ষিক প্রশ্ন। আমি মনে করি আভ্যন্তরীণ ক্ষেত্রে চালের বাজার দর ঠিক রাখতে সরকারের সিদ্ধান্ত সঠিক, যদিও আন্তর্জাতিক বাজারে চালের দাম বৃদ্ধি পেয়েছে। খাদ্য সচিব জানান, দেশের কৃষকদের ভালো দাম দিতে চায় সরকার, তাই দেরিতে নয় সঠিক সময়ে আমদানি হচ্ছে। আমদানির চাল দ্রুত বাজারে আসলে দামও কমতে শুরু করবে। একটাই চিন্তা যে কৃষককে বাঁচাতে হবে। যদি এই করোনা কালে কৃষক যদি মুক্তি পায় নাই, তাহলে আমার টাকা থাকলেও আমি মানুষকে খাওয়া বাঁচাতে পারবো, কারণ আমি টাকা থাকলেও কোন জায়গা থেকে খাদ্য কিনতে পারবো। সুতরাং বাংলাদেশের খাদ্য উৎপাদন, এটা মাননীয় প্রধানমন্ত্রীর খুবই অত্যন্তিক ইচ্ছা, যে কারণে আমরা আমদানি করি নাই। খাদ্য মন্ত্রণালয়ের সবশেষ হিসাবে দেশের সরকারি গুদামে চালের মজুদ রয়েছে 7,21,000 টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুব বিশ্বকাপ জয়ী তারকা শরীফুল ইসলামের চমক। 19 বছর বয়সে ডাক পেয়েছেন জাতীয় দলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 18 সদস্যের ওয়ানডে দলে নতুন মুখ শেখ মেহেদী আর হাসান মাহমুদও। এই দুজন আগে টি-20 খেললেও 50 ওভারের খেলা এই প্রথম। আর সাকিব আল হাসানের জন্য নিষেধাজ্ঞার পর জাতীয় দলে ফেরার আনুষ্ঠানিকতাও শেষ হলো। চূড়ান্ত দল ঠিক করতে একদিন বেশি সময় নিয়েছেন নির্বাচকেরা। অপেক্ষা ছিল তাসকিনের জন্য। প্রস্তুতি ম্যাচে বল করেছেন তাসকিন, তাকে ফিট দেখে রাখা হয়েছে দলে। কোভিড প্রোটোকলের কথা মাথায় রেখে 5 পেসার অপশনে গেছে টাইগাররা। 2 অভিজ্ঞ মুস্তাফিজ রুবেলের সাথে প্রথমবার ডাক পাওয়া শরীফুল ও হাসান মাহমুদ। পেস অলরাউন্ডার সাইফুদ্দিন তো আছেনই। 18 জন আমরা স্কোয়াডটা একটু বড় করেছি, কারণ এই কোভিড-19 মাথায় রেখে, মহামারীটার মাথায় রেখে একটু দরকার আছে, কারণ কে কখন অসুস্থ হয় এই চিন্তা রেখে কিন্তু একটা স্কোয়াডটা বড় করেছে। আমরাও 10 মাস পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছি, তো আমাদের জন্য একটা প্রেশার কাজ করবে। এগুলি চিন্তা না করে আমাদের একটা আন্তর্জাতিক খেলা, এটার জন্য আমাদের ভালো ক্রিকেটটা খেলতে হবে। ক্যারিবীয়রা স্পিনে দুর্বল, সে কথা মাথায় রেখে 4 স্পিনার দলে। সাকিবের সাথে থাকবেন মেহেদী মিরাজ, তাইজুল আর শেখ মেহেদী। প্রথমবার ডাক পাওয়া শরীফুল, শেখ মেহেদী ও মাহমুদকে 2023 বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে চান নির্বাচকেরা। আনক্যাপ 3 জনকে আমরা দিয়েছি, যেটা আমাদের প্ল্যানের
এটা এই সিরিজ থেকে আমরা শুরু করছি এবং ওদেরকে তৈরি করা আমাদের টিম ম্যানেজমেন্টের সাথে কাজ করা, এই জন্য ওদেরকে রাখা হয়েছে 3টা আনক্যাপ প্লেয়ার। 23 যে ওয়ার্ল্ড কাপ আছে 50 ওভার্সে, ওটা একটা প্ল্যান আছে। তারপরে এখন চিন্তা হচ্ছে আমাদের সিরিজ বাই সিরিজ আমরা যাব। ব্যাটিং লাইন আপে চমক নেই। অধিনায়ক তামিমের সাথে লিটন, মুশফিক, মিঠুন, মাহমুদুল্লাহ ও সৌম্য, শান্ত, আফিফ টিকে গেলেও জায়গা হয়নি নাইম, সৈকত ও রাব্বির। দল ঘোষণা শেষ, সেই সঙ্গে শুরু সাকিবের ফেরার অপেক্ষা। বিশ্বসেরা অলরাউন্ডারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তামিমের দল নতুন করে পথ চলা শুরু করবে, বিশ্বাস প্রধান নির্বাচকের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীর অংশ হিসেবে বাংলাদেশ উইন্ডিজ ক্রিকেট সিরিজটি হবে জাতির জনকের নামে। টাইটেল স্পন্সর হিসেবে থাকছে লাভেলো আইসক্রিম আর পাওয়ার্ড বাই ওয়ালটন। আজ এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছে বিসিবি। করোনাকালে এটি বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম কোনো সিরিজ, ফলে সবকিছু নিয়ে বাড়তি সতর্কতার কথা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। সিরিজের 2 স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পাশাপাশি আয়োজনে ছিলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। 3 ওয়ানডে আর 2 টেস্টের সিরিজে আইসিসির গাইডলাইন মেনে বায়োসিকিউরিটি বাবল পুরোপুরি অনুসরণের কথা জানিয়েছে ক্রিকেট বোর্ড। উইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় বাংলাদেশ। ব্যস্ততার মাঝেও রয়েছে ঘরোয়া ক্রিকেট নিয়ে ভাবনা। ক্রিকেটারদের করোনা টিকা নিশ্চিত করা সম্ভব হলে ফেব্রুয়ারির পর ঘরোয়া ক্রিকেট মাঠে ফেরানোর পরিকল্পনা বোর্ডের। করোনার ভ্যাকসিন সহজলভ্য হয়ে গেলে কেটে যাবে আন্তর্জাতিক ক্রিকেটের সূচি নিয়ে অনিশ্চয়তা, আশাবাদী বিসিবি। প্রথমে 3 দলের ওয়ানডে আসর, তারপর 5 দলের টি-20 ক্রিকেট। সময়ের সাথে ক্রমশ বড় হয়েছে পরিধি। এবার আন্তর্জাতিক মিশনে সুরক্ষা বলয় নিশ্চিতের চ্যালেঞ্জ বোর্ডের সামনে। ক্রিকেটের সংখ্যা, দল যত বেশি তত কঠিন সুরক্ষা বলয় রক্ষার চ্যালেঞ্জ। এ কারণে অনিশ্চয়তা ঘরোয়া ক্রিকেট নিয়ে। তবে ক্রিকেটারদের রুটি রুজি ও অন্যান্য দীর্ঘমেয়াদী বিষয় বিবেচনায় তাগিদও আছে। সবকিছু নির্ভর করবে করোনা পরিস্থিতির উপর। এর মাঝে যদি ক্রিকেটারদের জন্য করোনা ভ্যাকসিন নিশ্চিত করা যায়, তবে ফেব্রুয়ারির পরেই আবার মাঠে ফিরবে ঘরোয়া ক্রিকেট। প্রিমিয়ার ডিভিশন জানেন যে একটা ম্যাচ হওয়ার পরে, এক রাউন্ড হওয়ার পরে বন্ধ হয়ে গিয়েছিল। তো এটা আবার আমরা শুরু করার চিন্তা ভাবনা আছে আমাদের। ফেব্রুয়ারি মাসের পরে যেটা আমাদের মাননীয় সভাপতি বলেছেন যে উনি প্রায়োরিটি দিয়ে প্লেয়ারদের ভ্যাকসিনের ব্যবস্থা করবেন সরকারের সাথে আলাপ আলোচনা করে। সেটা যদি আমরা ব্যবস্থা করতে পারি তাহলে ডেফিনেটলি আমরা খুব শীঘ্রই আবার তাদের ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে এসে আমরা ডোমেস্টিক খেলাগুলো শুরু করার জন্য। সবশেষ বঙ্গবন্ধু টি-20 কাপে পরীক্ষামূলকভাবে প্রবেশাধিকার পেয়েছিলেন কিছু দর্শক। তাদের পারফরমেন্সে ঠিক আশ্বস্ত হবার উপায় নেই। ঠিকমতো মানা হয়নি স্বাস্থ্যবিধি। সেই অভিজ্ঞতাতেই দর্শক শূন্য স্টেডিয়ামে উইন্ডিজ সিরিজ আয়োজনের সিদ্ধান্ত বিসিবির। আমরা 30-40 জনকে অ্যালাউ করেছিলাম, হ্যাঁ, ওইখানে ডিস্টেন্স মেনটেন করার জন্য, কিন্তু দেখা যাচ্ছে তো ওনারাও কিন্তু ডিস্টেন্স মেনটেন করেন না। আবার এখানে একটা অসুবিধা আছে। এর আগেও নানা ইস্যুতে বাংলাদেশ সফর এড়িয়ে গেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো বড় দলগুলো। মহামারীর কারণে এবার সংখ্যা আরও বেশি। তবে করোনার ভ্যাকসিন সহজলভ্য হয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে, আশাবাদী বিসিবি। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দ্বিতীয় এবং শেষ প্রস্তুতি ম্যাচে মাহমুদুল্লাহ একাদশকে 8 উইকেটে হারিয়েছে তামিম একাদশ। 224 রানের টার্গেট 36তম ওভারে বাড়ি দিয়েছে তামিমের দল। টার্গেটে নেমে তামিম ফর্মে ফিরেছেন, 80 রান করে থাকেন অপরাজিত। লিটন এবং শান্ত হতাশ করেননি, 42 করেছেন লিটন, 61 শান্ত। মিঠুন করেন 17 রান, তাতে সহজ জয় পায় তামিম একাদশ। এর আগে নাইম করেন 50। স্বস্তির বিষয়, ফর্মে ফিরেছেন সাকিব, করেছেন 52 রান। নিষেধাজ্ঞা থেকে ফিরে এটি প্রথম 50 সাকিবের। এছাড়া মুশফিক 25 এবং মোসাদ্দেক করেছেন 31 রান। 2টি করে উইকেট নিয়েছেন সাইফুদ্দিন এবং শেখ মেহেদী। চূড়ান্ত হলো বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের দিনক্ষণ। এপ্রিলের 1 থেকে 10 তারিখ ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরে আয়োজিত হবে নবম আসর। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আসরে 31 ডিসিপ্লিনে এবার অংশ নেবেন প্রায় 8500 জন অ্যাথলিট। 2013 সালে হয়েছিল বাংলাদেশ গেমসের সবশেষ আসর। 4 বছর পর পর আয়োজনের কথা থাকলেও নানা কারণেই পর্দা ওঠেনি দেশের সবচেয়ে বড় এই ক্রীড়াযজ্ঞের। গেল বছর করোনার কারণে মুজিব বর্ষের বিশেষ আয়োজনটি করা সম্ভব হয়নি।
পিছিয়ে যাওয়া বাংলাদেশ গেমসের নতুন দিনক্ষণ চূড়ান্ত হলো। 1 থেকে 10 এপ্রিলে বসবে নবম আসর। বিওএর কার্যনির্বাহী সভায় নেওয়া হয়েছে সিদ্ধান্ত। সভাপতিত্ব করেন বিওএর সভাপতি এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়, যে কারণে এক স্থানে বেশি অ্যাথলিটদের সমাগম এড়াতে চায় বিওএ। গেমসের আগেই অ্যাথলিটদের ভ্যাকসিন প্রদান করার বিষয়ে ভাবছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। খেলোয়াড়রা হচ্ছে আমাদের দেশের সম্মান বৃদ্ধি করে, দেশের সম্পদ, তারা যাতে প্রথম ধাপে পেতে পারে, অবশ্যই আমার পক্ষ থেকে আমি এটা চেষ্টা করব। 1 এপ্রিল থেকে 10 এপ্রিল আমরা করব। আমাদের ঢাকা শহর কেন্দ্রিক তো একটা আছি, অনেকেই বলেছে যে বাইরে কিছু করা যায় কিনা, এটা যদি সম্ভব হয়। আসরে এবারই প্রথম অন্তর্ভুক্ত হয়েছে স্কেটিং, স্পিড স্কেটিং ও রোলবল, 2 ইভেন্টে অংশ নেবে তারা। বাংলাদেশ গেমস এই প্রথম আমরা অংশগ্রহণ করছি, সেখান থেকে আমাদের ফেডারেশনের প্রতিটা সদস্য খুব উচ্ছ্বাসিত আছে। এদিকে সেপ্টেম্বরে ইসলামিক সলিডারিটি গেমস ও এশিয়ান গেমসে অংশ নেওয়ার বিষয় চূড়ান্ত হয়েছে বিওএর সভায়। গেলবার সলিডারিটি গেমসে শুটিং থেকে স্বর্ণ আসলেও এবার শুটিংয়ে দল না পাঠানোর সিদ্ধান্ত বিওএর। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। জানিয়ে দিচ্ছে পরের খবরটি। স্বল্পোন্নত দেশে উত্তরণের প্রভাব মোকাবিলায় বেসরকারি খাতের জন্য জাতিসংঘের সহায়তা চেয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। শনিবার রাজধানীর মতিঝিলে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর বাংলাদেশ প্রতিনিধি টুমু পটিয়েনেনে এর সঙ্গে বৈঠকে এই আহ্বান জানিয়েছেন সংগঠনের সভাপতি শেখ ফজলে ফাহিম। এ সময় তিনি আরও বলেছেন, এলডিসি থেকে উত্তরণের পর অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। এক্ষেত্রে বেসরকারি খাতকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এফবিসিসিআই সভাপতি মনে করেন দেশের বেসরকারি উদ্যোক্তাদেরকে প্রয়োজনীয় প্রযুক্তি সহায়তা দিতে পারে ILO। বৈঠকে বাংলাদেশের টেকসই উন্নয়নে কারিগরি এবং অর্থনৈতিক সহায়তার আশ্বাসও দিয়েছেন ILO প্রতিনিধি টুমো পটিয়েনেন। গত বছর আমরা জেনেভাতে একটা টিম পাঠিয়েছিলাম যে গ্র্যাজুয়েশনের পরে যে ট্রানজিশন পিরিয়ড, সেই সময় আমাদের জাতিসংঘের পুরো সিস্টেমের যে সহযোগিতা বেসরকারি খাতের জন্য, এই লক্ষ্যে আজকে ILOর যিনি প্রধান ঢাকাতে, উনি এসছেন ওনার টিম সহ। তো ওই ব্যাপারে আমাদের আলোচনা, সামনে আমরা কিভাবে করে বেসরকারি খাতকে স্ট্রেংথেন করতে পারি। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামাল দিতে বিশ্বব্যাপী ক্রয়াদেশের সুষম বন্টনে ক্রেতা প্রতিষ্ঠানগুলোকে পরামর্শ দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD। শনিবার এক অনলাইন আলোচনায় এই পরামর্শ দেয় সংস্থাটি। এছাড়া তৈরি পোশাক খাতের সংকট সমাধানে আন্তর্জাতিকভাবে পরিকল্পনার প্রয়োজন বলেও জানায় CPD। সরকার ঘোষিত প্রণোদনার ফলে দেশের তৈরি পোশাক খাত করোনা মহামারীর প্রথম ধাক্কা সামাল দিতে পারলেও চলমান দ্বিতীয় ঢেউয়ে বিপাকে এ খাতের উদ্যোক্তারা। শনিবার করোনায় তৈরি পোশাক খাতের উত্তরণ নিয়ে এক অনলাইন আলোচনায় CPD জানায়, বর্তমান পরিস্থিতিতেও চীনের মতো বড় দেশগুলোতে বেশি ক্রয়াদেশ দিচ্ছেন ক্রেতারা, কিন্তু বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো দেশগুলোতে ক্রয়াদেশ কমছে। তবে এর সুষম বন্টন হলে এই সমস্যার সমাধান কিছুটা হলেও সম্ভব বলে মনে করে CPD। আলোচনায় শ্রমিক নেতারা অভিযোগ করেন, শ্রমিক ছাঁটাই না করা সরকারের প্রণোদনার শর্ত থাকা সত্ত্বেও গার্মেন্টসগুলো তা মানেনি। পাশাপাশি লে অফের ফাঁদে ফেলে শ্রমিকদের প্রায় 60% পর্যন্ত মজুরি কমিয়েছে। বায়াররা হচ্ছে কোনো ধরনের দায়িত্ব নেওয়া ছাড়া তারা সমানে অর্ডার ক্যান্সেল করে দিচ্ছে, আর যেটা হচ্ছে আমাদের শ্রমিকদেরকে হচ্ছে বিপদের মুখে ফেলেছে। তবে BGMEA সভাপতি রুবানা হক বলেন, সুনির্দিষ্ট তথ্য ছাড়াই শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ আনা হচ্ছে। নিশ্চয়ই গঠনমূলক সমালোচনা করবেন, নিশ্চয়ই আমাদেরকে গালি দিবেন, কিন্তু এখন সে সময়টি না। এখন আমাদের সকলের একসাথে থাকার সময়। আপনারা সকলেই আমাদের দুঃখ কষ্টগুলো বুঝবেন, একসাথে থাকবেন, আমাদের পাশে দাঁড়াবেন, এটুকুনি আশা করি। আলোচনায় বাণিজ্যমন্ত্রী বলেন, পর্যাপ্ত রাজস্ব না পাওয়া সত্ত্বেও সরকার প্রণোদনা দিয়ে যাচ্ছে। শ্রমিকদের উপর চাপ না বাড়াতে মালিকদের প্রতি আহ্বান জানান তিনি। শ্রমিকদের দিকে অবশ্যই বিবেচনায় রাখতে হবে, যেন কোনো অবস্থায় তারা যেন বিপদগ্রস্ত না হয়, তাদের স্বার্থটা দেখতে হবে। তারা একেবারেই যদি চাপ পড়ে তাহলে কিন্তু তাদের অস্তিত্ব নিয়েই প্রশ্ন আসবে, তাদের টিকে থাকাটাই প্রশ্ন হবে। সংলাপে পোশাক খাত পুনরুদ্ধারে ঐক্যের ডাক দেন মালিক, সরকার ও শ্রমিক নেতারা। ঐক্যবদ্ধ চেষ্টাই বৈশ্বিক এই সংকটে এই খাতের সুদিন ফিরিয়ে আনবে বলে আশা তাদের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের শেয়ার বাজার এখন মেগা প্রকল্পে দীর্ঘমেয়াদী অর্থায়নে সক্ষম।
শনিবার শেয়ার বাজার বিষয়ে এক অনলাইন আলোচনায় একথা জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান শিবলি রুবাইয়াতুল ইসলাম। এ সময় শেয়ার বাজারে প্রবাসীদের বিনিয়োগ বাড়াতে নানা পদক্ষেপের কথাও জানিয়েছেন তিনি। সাধারণ বিনিয়োগকারীদের সুরক্ষা দিতে বাজার সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। চলতি বছরের শুরু থেকেই চাঙা দেশের শেয়ার বাজার। সর্বোচ্চ লেনদেন, সূচকের উন্নতি সহ বাজার মূলধন পৌঁছেছে রেকর্ড 5 লাখ কোটি টাকার ঘরে। ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট আয়োজিত দীর্ঘমেয়াদী অর্থায়নে বাংলাদেশের শেয়ার বাজার শীর্ষক এক অনলাইন আলোচনায় তুলে ধরা হয় দেশের শেয়ার বাজারের 30 বছরের তুলনামূলক অবস্থান। নানা সংস্কার ও পদক্ষেপ নেওয়া হলেও জিডিপি, অর্থনীতি এবং বিদেশি বিনিয়োগে দেশের শেয়ার বাজার এখনও অনেক পিছিয়ে বলে মন্তব্য করেন বক্তারা। বাজারে সবচেয়ে বেশি কারসাজি হয় কোম্পানির আর্থিক প্রতিবেদনে। তাই এ বিষয়ে কঠোর নজরদারি, যোগ্য অডিট ফার্ম বাছাই ও শাস্তির বিধান রাখা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। এছাড়া শেয়ার বাজারে ডিভিডেন্ড প্রথা থেকে সরে ক্যাপিটাল গেইনের দিকে বিনিয়োগকারীদের আগ্রহী করে তোলার পরামর্শ দেন তারা। I would underscore again, the biggest weakness in our system is আমাদের সবচেয়ে দুর্বল দিক হলো অ্যাকাউন্ট অডিট সিস্টেম। বাজারে সবচেয়ে বেশি কারসাজি হয় কোম্পানির আর্থিক প্রতিবেদনে। তাই এই দিকে কঠোর নজরদারি রাখা দরকার। যদিও এই বিষয়ে এফআরসি কাজ করে যাচ্ছে, তাও আমি বলবো যে এখানে কঠোর শাস্তির বিধান রাখা উচিত, যাতে করে সবাই সতর্ক হয়ে যায়। bad things have been done. শেয়ার বাজারকে এগিয়ে নিতে বর্তমান চাহিদা অনুযায়ী নতুন প্রোডাক্ট আনা, বড় কোম্পানি লিস্টিং সহ নানা কাজ করছে সরকার। তারপরও সাধারণ বিনিয়োগকারীদের সুরক্ষা দিতে বাজার সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। সাধারণ মানুষের মাঝে কিন্তু একটা কথা প্রচলিত রয়েছে, অনেক সময় কিন্তু একটা ম্যানুফ্যাকচারিং তৈরি খেলা হয়, যাতে করে দাম বাড়ানো হয় এবং এক সময় ক্র্যাশ হয়ে যায় এবং তারা ক্ষতিগ্রস্ত হন। সেই জন্য তারা যেন ক্ষতিগ্রস্ত না হন, সেই জন্য রিয়েল মার্কেট অ্যানালাইসিস থাকা দরকার। বাজারে ভালো কোম্পানি আনতে কর হার ব্যবধান বৃদ্ধি, প্রযুক্তিগত উন্নয়ন এবং প্রবাসীদের বিনিয়োগ বৃদ্ধি সহ নিজস্ব উৎস থেকে ফান্ড তৈরি করা হচ্ছে বলে জানান বিএসইসির চেয়ারম্যান। ব্যাংকিং সেক্টর থেকে চাপ কমে আসুক, ব্যাংকিং সেক্টর আরো হেলদি হোক, আর আমরা লং টার্ম ফাইন্যান্সিং এর সম্পূর্ণ দায় দায়িত্ব ক্যাপিটাল মার্কেট নিয়ে নিই। আমরা অ্যাসেট সিকিউরিটাইজ করে আমরা সেকেন্ড পদ্মা বীজ, যেটা আরিচা পাটুয়াটুলি এখানে হওয়ার কথা, সেটা আমরা ক্যাপিটাল মার্কেট দায়িত্ব নিয়ে ফেলতে পারি। যেসব সরকারি প্রতিষ্ঠানের কর্পোরেট গভর্নেন্স নেই, তাদেরকে বাজারে নিয়ে আসলে আরও প্রতিবন্ধকতা তৈরি হবে বলে মনে করেন বিশ্লেষকরা। তাই অলাভজনক এবং যে কোনো সরকারি প্রতিষ্ঠান শেয়ার বাজারে যাচাই বাছাই ছাড়া না আনার পরামর্শ তাদের। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনেকেই বিদেশে বাড়ি গাড়ি করার আগে ওই আয়ের রাজস্ব পরিশোধ করেন না, বরং ব্যাংকের টাকাও দেশের বাইরে নিয়ে যান বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সকালে রাজধানী পল্টনে আয়োজিত 11 বাণিজ্যিক ব্যাংককে পুরস্কার প্রদান ও বঙ্গবন্ধুর ব্যাংকিং নীতি বিষয়ে সেমিনারে তিনি একথা বলেন। এ বিষয়ে নিয়ন্ত্রণে আইনের সঠিক প্রয়োগ জরুরি বলেও মন্তব্য করেন তিনি। দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় উন্নয়নের সাথে সাথে অসমতা বাড়ছে বলেও স্বীকার করেন পরিকল্পনা মন্ত্রী। অনুষ্ঠানে মূলধন সম্পদ ব্যবস্থাপনা, আয়, তারল্য ও ঝুঁকি বিষয়ে সন্তোষজনক অগ্রগতি বিবেচনায় 11 ব্যাংককে পুরস্কার দেওয়া হয়। করোনায় সরকার প্রণোদনা না দিলে ব্যবসা প্রতিষ্ঠান টিকিয়ে রাখা সম্ভব হতো না বলেও জানান বক্তারা। এখানে যে আয় হয় তার একটি অংশ আমাদের জনগণ পায়। কেন পায়? কারণ সার্বিক পরিবেশটা, আইন কোনো পরিবেশটা, সুরক্ষাটা, নিরাপত্তা আমরা দিয়েছি। এই হকটা আমাদের যদি 1 টাকায় 1 পাই হয়ে দিয়ে দেন, বাকি 99 নিয়ে যান, আমি দায়িত্ব নিয়েই বলছি, সুখে খান। সেটা না করে এইটা তো নেই, বরঞ্চ আমার ব্যাংক থেকে যে বাকি নিয়ে পুঁজিটা নিয়েছিলেন সেটা শুদ্ধ আপনি চলে যাবেন। যাচ্ছি পরের খবরটিতে। অবশেষে ভারতে শুরু হয়েছে করোনার গণ টিকাদান কর্মসূচি। স্থানীয় সময় সকাল 10:30টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্বের বৃহত্তম এই টিকা কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 3006টি কেন্দ্রে কার্যক্রম চলে বিকেল 5টা পর্যন্ত। প্রথম ধাপে টিকা দেওয়া হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদার পুনাওয়ালা। করোনা সংক্রমণের দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে শুরু হয়েছে করোনা টিকা প্রয়োগ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় করোনা নির্মূলের আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রায় 1 বছর ধরে করোনার প্রতিষেধকের অপেক্ষায় ছিল দেশ। আজ সেই অপেক্ষার অবসান হয়েছে।
বিশ্বের বৃহত্তম করোনার গণটিকাদান কর্মসূচি করছে ভারত। এই সাফল্যের জন্য দেশের সব নাগরিককে শুভেচ্ছা জানাই। এত কম সময়ে করোনার প্রতিষেধক আবিষ্কার কঠিন তা আমরা সবাই জানি। এই অর্জন বিজ্ঞানী এবং গবেষকদের। তারা ভারতের সক্ষমতাকে বিশ্বের সামনে তুলে ধরেছেন। সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে টিকার আওতায় রয়েছেন 1 কোটি স্বাস্থ্যকর্মী। শনিবারের কর্মসূচিতে তাদের মধ্যে অন্তত 3 লাখকে দেয়া হচ্ছে টিকা। দিল্লিতে প্রথম দিনে 81 কেন্দ্রের মধ্যে 6টিতে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন প্রতিষেধক দেয়া হচ্ছে। 75টিতে ব্যবহার হচ্ছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড। আসামের 65 কেন্দ্রের মধ্যে 59টিতে কোভিশিল্ড ও 6টিতে কোভ্যাক্সিন দেয়া হচ্ছে। এছাড়াও পশ্চিমবঙ্গে প্রতিষেধক দেয়া হচ্ছে 2 শতাধিক কেন্দ্রে। প্রত্যেকে যাতে 28 দিনের ব্যবধানে একই প্রতিষেধকের 2টি ডোজ পান তা নিশ্চিত করতে বলা হয়েছে রাজ্যগুলিকে। ভারতের সেরাম ইনস্টিটিউট জানিয়েছে, টিকার যথাযথ কার্যকারিতার জন্য 2 ডোজের মধ্যকার এই সময় নিশ্চিত করা জরুরি। প্রতি মিনিটে 5000 কোভিশিল্ড টিকা উৎপাদন করছে ভারতের সেরাম ইনস্টিটিউট। সেই হিসেবে দিনে উৎপাদন হচ্ছে 12 লাখ ডোজ। প্রতি মাসে 10 কোটি ডোজ উৎপাদনের লক্ষ্য তাদের। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফাইজার বায়োএনটেকের করোনার টিকা নেওয়ার পর একের পর এক মৃত্যু হচ্ছে নরওয়েতে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম ধাপে টিকা নেওয়াদের মধ্যে এই পর্যন্ত 23 জনের মৃত্যু হয়েছে। ভ্যাকসিন নেওয়ার পর থেকেই তাদের নানা শারীরিক সমস্যা দেখা দিতে শুরু করে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদের বেশিরভাগের বয়স 60 বছরের বেশি। এমন পরিস্থিতিতে অসুস্থ ও বয়স্কদের টিকা নেওয়া বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সতর্ক করেছে সরকার। এদিকে ফাইজারের বিরুদ্ধে চাহিদার তুলনায় কম টিকা সরবরাহের অভিযোগ তুলেছে ইউরোপীয় ইউনিয়ন। সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, লিথুনিয়া, লাটভিয়া ও এস্তোনিয়া টিকা সরবরাহের জন্য ফাইজার বায়োএনটেককে চাপ দিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছে। ফাইজার বলেছে, টিকা কম সরবরাহ করার বিষয়টি সাময়িক। তিন বছরে রাজধানী ঢাকার গড় তাপমাত্রা বেড়েছে 4.5 ডিগ্রি। আবহাওয়া অধিদপ্তর বলছে, এই 3 বছর পৌষ মাঘে ঢাকায় শৈত্যপ্রবাহ দেখা যায়নি। এবছর ডিসেম্বরে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসে উঠেছে। বিশ্বব্যাংকের গবেষণা বলছে, অস্বাভাবিক জনঘনত্ব, কংক্রিট এবং কাচের তৈরি ভবনের কারণে রাজধানীতে বাড়ছে তাপমাত্রা। ফলে ভূপৃষ্ঠের উষ্ণতা বেড়ে স্বাভাবিক বাসের অযোগ্য হয়ে উঠছে 500 বছরের পুরনো নগরী ঢাকা। মাঘ মাসের শুরু, বাংলা পঞ্জিকায় এ সময় হাড় কাঁপানো ঠান্ডা পড়ে। অথচ পৌষে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ হলেও রাজধানীতে তার প্রভাব নেই। মাঘের শুরুতে শীতের আমেজ নেই বললেই চলে। পৌষ মাঘে ঋতুবৈচিত্র্য এবার দেখেনি রাজধানীবাসী। আবহাওয়া অফিস বলছে, নগরের বাইরে ঘন কুয়াশা হলেও রাজধানীতে থাকছে চকচকে রোদ। 3 বছর ধরে শৈত্যপ্রবাহ হয় না। ডিসেম্বরে 30 ডিগ্রি সেলসিয়াসও উঠেছে পারদ। জানুয়ারির শুরুতে তাপমাত্রা থাকছে 24 ডিগ্রি সেলসিয়াস। অস্বাভাবিক উষ্ণ হয়ে উঠেছে তিলোত্তমা ঢাকা। লোয়ার বায়ুমণ্ডলের যেই কি বলে আবহাওয়াগত পরিস্থিতি, সেটি কিন্তু আগে কিন্তু এরকম ছিল না। সুতরাং এরই ধারায় এবং জলবায়ু পরিবর্তনের ধারা, দুটি ধারার মাধ্যমেই ঢাকা শহরের আবহাওয়াগত পরিস্থিতি অতীতের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। এবং গত বছর আমি সেটি বলেছি, অনেকগুলো শৈত্যপ্রবাহ থাকলেও গত বছর একটি শৈত্যপ্রবাহের প্রবণতা কিন্তু ঢাকা শহরে আমরা রেকর্ড করতে পারি নাই। এই বছরও এখনও পর্যন্ত আসে নাই। 2018 থেকে 2020 সালে বিশ্বব্যাংকের গবেষণায় দেখা যায়, দিনে গড় বার্ষিক তাপমাত্রা গ্রামের তুলনায় ঢাকা মহানগরের সর্বোচ্চ 4.29 ডিগ্রি সেলসিয়াস বেশি, রাতে 2.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ছে। এর অন্যতম কারণ হিসেবে পরিবেশ গবেষক ও নগর পরিকল্পনাবিদরা বলছেন, শহর জুড়ে কনক্রিট ও শীতাতপ কাঁচের তৈরি ভবন নির্মাণ বাড়ছে। কাচের ভিতরে শর্টওয়েভ রেডিয়েশন, সূর্যের দিনের বেলায় সূর্যের আলোটা যখন ঢুকে, তখন যে পরিমাণে সে বের হয়ে যাওয়ার কথা লং ওয়েভ রেডিয়েশন হিসাবে, সেটা সেই রেডিয়েটটা সে বিকিরণটা করতে পারে না। প্রচুর পরিমাণে কাচের বিল্ডিং হচ্ছে এবং এই কাচের বিল্ডিং তাপমাত্রা বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক। অতিরঞ্জিত বা অতি বিচ্ছুরিত গ্লাস ব্যবহার করার মধ্যে দিয়ে একে অতিরিক্ত তাপ শোষণ করছে। সেই শোষণের ফলে তার শীতাতপ যন্ত্রের উপর চাপ বাড়ছে, ফলে প্রচুর পরিমাণে আভ্যন্তরীণ তাপ বহিরে এক্সস্টের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। একই সঙ্গে এদের রিফ্লেকশনের কারণে বা বিচ্ছুরণের কারণে আশেপাশে প্রচণ্ড রকম তাপ উদ্রেক হচ্ছে। আর এই ছিল বিরতিহীন রাত 9টার বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।